হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? বর্ষস ইংলিশ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আমরা সকলেই জানি যে এই বছর মানে 2024 থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে 11 এবং 12 এর নতুন পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এবার থেকে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ, বিশেষ করে বেঙ্গলি এবং ইংলিশ এই সিলেবাসেই সবচেয়ে বেশি চেঞ্জ হয়েছে। তবে পুরনো সিলেবাস থেকেও কিছু কিছু টেক্সট রাখা হয়েছে এই নতুন সিলেবাসে। ক্লাস 11-এ সেমিস্টার 1-এ যে পোয়েমটি আগের সিলেবাস থেকে নতুন সিলেবাসে রাখা হয়েছে সেটি হলো ফেমাস ব্রিটিশ পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই পোয়েমটি। আজকে আমরা এই পোয়েমটিকে নিয়েই স্টাডি করব। সুতরাং স্টুডেন্টস, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই, এবং সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অষ্টাদশ শতকের শেষ এবং ঊনবিংশ শতকের শুরুতে ছিলেন একজন খ্যাতনামা ব্রিটিশ কবি। ইংল্যান্ডের সাহিত্য জগতে রোম্যান্টিক যুগের সূচনা হয় তার হাত ধরেই। ইউরোপের ইতিহাসে 1798 একটি স্মরণীয় বছর। এই বছরে ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু আরেক বিখ্যাত কবি স্যামুয়েল টেইলর কোলরিজ দুজনে মিলে প্রকাশ করেন লিরিক্যাল ব্যালাডস নামক কাব্যগ্রন্থটি। আর এর সাথে সাথেই ইংল্যান্ডে আর্ট এবং লিটারেচারে রোম্যান্টিক এরা বা পিরিয়ড অফিসিয়ালি শুরু হয়। কি আছে এই লিরিক্যাল ব্যালাডস বইটিতে, এটা জানার আগে আমাদেরকে আরেকটু পিছিয়ে যেতে হবে। 1660 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রেস্টোরেশন পিরিয়ডের পর থেকে মোটামুটি 1780-র দশক পর্যন্ত, মানে ইংল্যান্ডে লিটারেচারে রোম্যান্টিক পিরিয়ড শুরুর আগে ইংরেজি সাহিত্যে চলছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। This neoclassical period was characterized by reason, intellect, rules and order. অর্থাৎ এই সময় সাহিত্য, বিশেষ করে কবিতা, ছিল ভীষণ রুল বাউন্ড, এবং এই সময়ের কবি সাহিত্যিকরা প্রাচীন গ্রিক এবং রোমান লেখক যেমন হোমার, সিসেরো, অ্যারিস্টটল, ভার্জিল, পিন্ডার, হোরেস প্রমুখের লেখা যেগুলোকে ক্লাসিক্যাল টেক্সট বলে ধরা হয় সেগুলোকে অনুসরণ করতেন। এনাদের সাহিত্যে ইমোশন বা প্যাশনের কোনো জায়গা ছিল না, সবই ছিল ইন্টেলেকচুয়াল, লজিক্যাল এবং রুল বাউন্ড। ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ কবিতা লেখার ক্ষেত্রে এই রুল বাউন্ড, ইন্টেলেকচুয়াল, লজিক্যাল বিষয়টি থেকে বেরোতে চাইলেন। তাদের কাছে কবিতা হলো ইমোশন অর্থাৎ আবেগের জায়গা, ইম্যাজিনেশন অর্থাৎ কল্পনার জায়গা, থিঙ্কিং অর্থাৎ চিন্তার জায়গা, অতীত স্মৃতিচারণের জায়গা, নেচারের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা প্রকাশের জায়গা। এই যে নিওক্লাসিক্যাল যুগ থেকে একটু অন্য রকম, বলা যেতে পারে কিছুটা বিপরীত বৈশিষ্ট্যপূর্ণ কবিতা বা সাহিত্য হওয়ার জন্যই এই নতুন যুগকে বলা হলো রোম্যান্টিক মুভমেন্ট। 1798 খ্রিস্টাব্দে প্রকাশিত লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থটিতে কবি হিসাবে ওয়ার্ডসওয়ার্থ বা কোলরিজ কারোরই নাম ছিল না, যদিও সেখানে
ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের কিছু বিখ্যাত কবিতা প্রকাশ পেয়েছিল, যেমন ওয়ার্ডসওয়ার্থের 3 টার্ন অ্যাবে এবং কোলরিজের দ্য রাইম অব দ্য এনশিয়েন্ট মেরিনার। যদিও পরবর্তী সংস্করণ, যেটি প্রকাশিত হয় 1800 খ্রিস্টাব্দে, সেখানে কবি হিসাবে ওয়ার্ডসওয়ার্থের নাম মুদ্রিত ছিল। লিরিক্যাল ব্যালাডসের এই দ্বিতীয় সংস্করণে প্রিফেস প্রকাশ পায়। লিরিক্যাল ব্যালাডসের তৃতীয় সংস্করণ, যেটি প্রকাশিত হয়েছিল 1802 খ্রিস্টাব্দে, সেখানেও এই প্রিফেস বা মুখবন্ধ অংশটি ছিল। পণ্ডিতদের মতে লিরিক্যাল ব্যালাডসের এই প্রিফেস অংশটিতেই ইংলিশ রোম্যান্টিসিজমের যাবতীয় তাত্ত্বিক অর্থাৎ থিওরিটিক্যাল আলোচনা ছিল। এখানেই কবি ওয়ার্ডসওয়ার্থ তার বিখ্যাত কবিতার সংজ্ঞা বা ডেফিনিশন দিচ্ছেন, যেখানে তিনি কবিতাকে বলছেন দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেকস ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। এই লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থের চতুর্থ এবং শেষ সংস্করণ প্রকাশ পায় 1805 খ্রিস্টাব্দে। ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি লিখেছিলেন 1802 খ্রিস্টাব্দে। তারিখটা এখানে 3 সেপ্টেম্বর হলেও আসলে মনে মনে উনি কবিতাটি লিখে ফেলেছিলেন 31 জুলাইতে, যেদিন ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ফ্রান্সের ক্যালেই নামক একটি স্থানে অ্যানি ভ্যালনের সাথে দেখা করতে যাচ্ছিলেন। সেদিনকার সেই সকালের বর্ণনা পাওয়া যায় ডরোথি ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য গ্রাসমেয়ার জার্নালে, যেখানে ডরোথি বলছেন, We left London on Saturday morning at 5:30 or 6, the 31st July. We mounted the Dover coach at Charing Cross. It was a beautiful morning. The city, St. Paul's, with the river and a multitude of little boats, made a most beautiful sight as we crossed Westminster Bridge. The houses were not overhung by their cloud of smoke, and they were spread out endlessly. Yet the sun shone so brightly with such a pure light that there was even something like the purity of one of nature's own grand spectacles. অর্থাৎ আমরা শনিবার ভোর 5:30-6টা নাগাদ লন্ডন থেকে বেরিয়ে চ্যারিং ক্রস থেকে ডোভারগামী একটি কোচে উঠেছিলাম। এটা একটা দারুণ সকাল ছিল। লন্ডন শহর, সেন্ট পলস চার্চ, সঙ্গে টেমস নদী আর এক ঝাঁক ছোট নৌকো সব মিলিয়ে একটা দারুণ দৃশ্যপট তৈরি করেছিল যখন আমরা ওয়েস্টমিনিস্টার ব্রিজ পার হচ্ছিলাম। বাড়িঘরগুলো ধোঁয়ার কালো মেঘে ঢাকা ছিল না, তারা সীমাহীনভাবে ছড়িয়েছিল চারিদিকে। আর সূর্য এত উজ্জ্বলভাবে তার পবিত্র আলোকে সবকিছু আলোকিত করছিল যে প্রকৃতির নিজস্ব চমৎকার পবিত্র দৃশ্যপটগুলোর মধ্যে এটিও যেন একটি হয়ে উঠেছিল। ডিয়ার স্টুডেন্টস, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ পোয়েমটির আলোচনায় প্রথম ভিডিওতে আমরা পোয়েট ওয়ার্ডসওয়ার্থ, নিও ক্লাসিসিজম, ইংলিশ রোম্যান্টিসিজম নিয়ে আলোচনা করেছি এবং এর সাথে সাথে পোয়েমের ব্যাকগ্রাউন্ড নিয়েও আলোচনা করেছি। দ্বিতীয় ভিডিওতে আমরা পোয়েমটি নিয়ে বিস্তারিতভাবে পড়ব। দ্বিতীয় ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি আজকের এই ভিডিওর আলোচনা তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।